গুড ইভিনিং। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটা টপিক উদ্ভিদ রেচন নিয়ে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রেচন কাকে বলে, রেচন কোথায় হয়, রেচন কেন হয়, এই সমস্ত জিনিসগুলো আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে আমাদের জানার কথা উদ্ভিদ দেহে রেচন কিভাবে হয়। তো প্রাণী এবং উদ্ভিদ উভয়ের শরীরেই রেচন ক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু উদ্ভিদ দেহে বিপাক ক্রিয়ার হার প্রাণীদের তুলনায় কম হওয়ায় এখানে উৎপন্ন রেচন পদার্থগুলোর পরিমাণ কম। তাহলে উদ্ভিদ দেহে রেচন পদার্থগুলোর পরিমাণ প্রাণীদের তুলনায় কম হয়, আর এগুলো প্রাণীদের যে রেচন পদার্থ সেগুলোর তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক। তাহলে উদ্ভিদের রেচন পদার্থগুলো প্রাণীদের তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক। এই সমস্ত রেচন পদার্থগুলোকে কিন্তু যেহেতু এগুলো রেচন পদার্থ, শরীর থেকে এগুলোকে বার করতেই হবে, কিন্তু প্রাণীদের মতো দ্রুত বার না করলেও সেরকম কোনো সমস্যা হয় না। উদ্ভিদ দেহে দেখা যায় কি উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। আমাদের যেমন প্রাণীদের যেমন নির্দিষ্ট রেচন অঙ্গ আছে, আমাদের রেচন অঙ্গ মুখ্য রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। উদ্ভিদের কিন্তু এরকম স্পেসিফিক নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। উদ্ভিদ কি করে? উদ্ভিদ বিভিন্ন ভাবে তার নির্দিষ্ট কিছু কোষে এই রেচন পদার্থগুলোকে সাময়িকভাবে সঞ্চিত করে রাখতে পারে। আর যেহেতু এই রেচন পদার্থগুলোকে নির্দিষ্ট কিছু কোষে গিয়ে জমা করে রাখা হয়, তাই অন্যান্য কোষগুলোর কাজেও কোনো সমস্যার সৃষ্টি হয় না। তাহলে উদ্ভিদের রেচন পদার্থগুলো তাদের বিভিন্ন কলাকোষে সাময়িকভাবে জমা হয়, পরে নির্দিষ্ট সময়ে সেখান থেকে অপসারিত হয়। তো উদ্ভিদরা যে উপায়গুলোর সাহায্যে রেচন পদার্থ ত্যাগ করে, অর্থাৎ উদ্ভিদ রেচন পদ্ধতি 3 রকম ভাবে উদ্ভিদ তাদের রেচন পদার্থ ত্যাগ করে। এক নম্বরে হচ্ছে পত্রমোচন। উদ্ভিদ আমরা দু ধরনের উদ্ভিদ দেখি, চিরহরিত বৃক্ষ যাদের সবসময় পাতা থাকে, আবার কিছু আছে পর্ণমোচী বৃক্ষ। এরা বছরের নির্দিষ্ট সময়ে একসঙ্গে সমস্ত পাতা গাছ থেকে পড়ে যায়, গাছগুলো নেড়া হয়ে যায় দেখবে। এরকম পর্ণমোচী বৃক্ষ যেমন পলাশ, শিমুল, এরা কি করে একটা নির্দিষ্ট সময় সমস্ত পাতাকেই ঝরিয়ে দেয়। আর চিরহরিত বৃক্ষের ক্ষেত্রে কি হয়, সারা বছর ধরেই যেমন যেমন পাতা নতুন নতুন পাতা গজাতে থাকে, সেই সঙ্গে সঙ্গে পুরনো পাতাগুলোকেও ত্যাগ করতে থাকে। তো উদ্ভিদ এই পাতার মধ্যে রেচন পদার্থ জমা করে রাখে, এবং সেই পদার্থগুলোকে পাতা যখন পরিণত হয়ে যায় এবং সেই পাতা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন পড়ে যায়, তখন ওই পাতার সঙ্গে রেচন পদার্থগুলো অপসারিত হয়। তাহলে পর্ণমোচী বৃক্ষে এটা নির্দিষ্ট ঋতুতে রেচন পদার্থগুলো অপসারিত হয়ে যায়, আর চিরহরিত বৃক্ষের ক্ষেত্রে সারা বছর ধরেই তারা প্রয়োজন মতো ওই পরিণত পাতা যখন গাছ থেকে পড়ে যায় তার সঙ্গে সঙ্গে রেচন পদার্থ অপসারিত হয়। 2 নম্বর হচ্ছে বাকল মোচন বা বাকল ত্যাগ। বাকল মোচন, কিছু কিছু উদ্ভিদ তার বাকল বা ছাল এর মধ্যে রেচন পদার্থকে জমা করে এবং নির্দিষ্ট সময়ে ওই বাকল গাছ থেকে খুলে যায়। কিছু গাছ তোমরা দেখেছো, পেয়ারা গাছ, পেয়ারা গাছের দেখবে মনে হচ্ছে যেন কিছু সময় দেখবে যে চামড়াটা যেন খুলে খুলে যাচ্ছে। উদ্ভিদের তো আর চামড়া হয় না, উদ্ভিদের বলা হয় বাকল বা ছাল। পেয়ারা গাছ, অর্জুন গাছ, ইউক্যালিপটাস, এই সমস্ত গাছগুলোর বাকল বা ছালের মধ্যে উদ্ভিদ রেচন পদার্থকে জমা করে, তারপর একটা নির্দিষ্ট সময় পর ওই বাকল ত্যাগের মাধ্যমে উদ্ভিদ ওই বাকলের মাধ্যমে রেচন পদার্থকে বাইরে ত্যাগ করে।
তাহলে বাকল মোচন বা বাকল ত্যাগ। আর 3 নম্বরে হচ্ছে ফল মোচন। ফল মোচন উদ্ভিদ পরিণত ফলের মধ্যে তাদের বিভিন্ন রেচন পদার্থগুলোকে বিভিন্ন জৈব অ্যাসিডে রূপান্তরিত করে ওই ফলের মধ্যে জমা করে। এরপর ফল যখন পরিণত অবস্থায় গাছ থেকে মোচন হবে ফলের, তখন ওই ফলের মাধ্যমেই উদ্ভিদ তার রেচন পদার্থকে ত্যাগ করে। তাহলে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের মূল যে 3টে পদ্ধতি তা হলো পত্রমোচন, বাকল মোচন আর ফল মোচন। এই ফলের ক্ষেত্রে তোমরা জানো বেশ কিছু ফল, যেমন আপেল। আপেলের মধ্যে কি থাকে এটা জানো সবাই। আপেলের মধ্যে কি থাকে? ম্যালিক অ্যাসিড। তেঁতুলের মধ্যে কি থাকে? তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে থাকে এই কয়েকটা ফল এবং তাতে থাকা জৈব অ্যাসিডগুলোর নামগুলো মনে রাখবে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। লেবুতে কি থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তাহলে উদ্ভিদ এই সমস্ত ফলগুলোর মধ্যে যে জৈব অ্যাসিডগুলো আছে এগুলো প্রকৃতপক্ষে উদ্ভিদের রেচন পদার্থ। তাহলে এই ফল যখন গাছ থেকে পড়ে যাবে তাহলে ফলের মাধ্যমেই রেচন পদার্থ অপসারিত হবে। তাহলে উদ্ভিদের রেচন ত্যাগের এই 3টে পদ্ধতি খুব ভালো করে মনে রাখবে। আর এই ফলগুলোতে থাকা কয়েকটা ফলের মধ্যে থাকা জৈব অ্যাসিডগুলোর নাম: আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এরপর চলো আমরা জেনে নিই উদ্ভিদে কি কি রেচন পদার্থ উৎপন্ন হয়। উদ্ভিদের এই রেচন পদার্থগুলোকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। নাইট্রোজেন যুক্ত, তোমরা এটা স্পেলিং করে লিখবে, নাইট্রোজেন যুক্ত বলেই লিখবে। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আগের দিন আমরা বলেছিলাম যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কিসের ফলে উৎপন্ন হয়? প্রোটিন বিপাকের ফলে। তো উদ্ভিদ দেহে প্রোটিন বিপাক্রিয়ায় কম ব্যবহৃত হয়, উদ্ভিদ দেহে এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোর পরিমাণ কম। তো এই যে উদ্ভিদ দেহে নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো, এগুলোকে বলা হয় উপক্ষার। উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোকে বলা হয় উপক্ষার। উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোকে উপক্ষার বলা হয়। এই উপক্ষারগুলো উৎপন্ন হয় কিসের ফলে? প্রোটিন বিপাকের ফলে। এখানে একটা কথা মনে রাখবে, যেহেতু উদ্ভিদের বিপাকে প্রোটিন কম মাত্রায় ব্যবহৃত হয়, তাই উদ্ভিদ দেহে এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ বা উপক্ষারগুলোর পরিমাণ কম হয়। এবার চলো জেনে নেওয়া যাক কতগুলো উপক্ষারের নাম, তাদের উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব বা কি কাজে আমরা ব্যবহার করি। তোমরা একটা ছক বানাবে। প্রথমে লিখবে উপক্ষারের নাম, প্রথমে লিখবে উপক্ষারের নাম, পাশে লিখবে উৎস, তারপরে লিখবে অর্থকরী গুরুত্ব। তাহলে একেবারে বাঁদিকে লিখছি আমি উপক্ষারের নাম, এখানে লিখবে উৎস, আর এখানে লিখবে অর্থকরী গুরুত্ব। অর্থকরী গুরুত্ব। 1 নম্বরে হচ্ছে বহুল প্রচলিত যে উপক্ষার, যেটা আমরা সকলে জানি, ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কি বলতো? কি কোন ওষুধটি আমরা ব্যবহার করি? কুইনাইন। কুইনাইন। এই উদ্ভিজ রেচন পদার্থটি একটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, যা পাওয়া যায় সিনকোনা গাছের ছাল। এখানে লিখবে সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছাল থেকে আমরা পাই কুইনাইন। অর্থকরী গুরুত্ব কি? এখানে লিখবে ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। 2 নম্বরে লেখো, 2 নম্বরে লিখবে রেসারপিন। 2 নম্বরে লিখবে
রেসারপিন এর উৎস লিখো। রেসারপিনের উৎস হচ্ছে সর্পগন্ধা গাছের মূল। সর্পগন্ধা গাছের মূল হচ্ছে এর উৎস। এর কাজ কি, অর্থকরী গুরুত্ব কি হিসাবে আমরা ব্যবহার করি? উচ্চ রক্তচাপ প্রশমনে, উচ্চ রক্তচাপ প্রশমনে সাহায্য করে রেসারপিন। 3 নম্বরে লিখুন ডাটুরিন। ধুতরা গাছের ফল ও পাতাতে পাওয়া যায় ডাটুরিন। উৎস হলো তাহলে ধুতরা গাছের ফল ও পাতা। অর্থকরী গুরুত্ব কি? একে আমরা ডাটুরিন ব্যবহৃত হয় হাঁপানি উপশমে। হাঁপানি উপশমে, এখানে লিখবে হাঁপানি উপশমে ব্যবহৃত হয় ডাটুরিন। তাহলে 1 নম্বরে কি লিখেছো? কুইনাইন। 2 নম্বরে লিখলে রেসারপিন। 3 নম্বরে ডাটুরিন। 4 নম্বরে লিখো এট্রোপিন। এট্রোপিন বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে পাওয়া যায় এট্রোপিন। এট্রোপিন এর উৎস লিখো। এট্রোপিনের উৎস লিখো। এট্রোপিনের উৎস হলো বেলেডোনা গাছের মূল ও পাতা। এর কাজ কি? এর অর্থকরী গুরুত্ব কি হিসাবে ব্যবহার করি? চোখের অপারেশনের সময় চোখের মণি বা তারারন্ধ্রের প্রসারণে, তারারন্ধ্রকে প্রসারিত করতে সাহায্য করে এট্রোপিন। তাহলে 3 নম্বরে হলো এট্রোপিন। 4 নম্বরে লিখো নিকোটিন। 4 নম্বর উপকার হলো নিকোটিন। এই উপকারটি পাওয়া যায় তামাক গাছের পাতা। এর উৎস হচ্ছে তামাক গাছের পাতা। অর্থকরী গুরুত্ব কি? এই নিকোটিন মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। নিকোটিনের ব্যবহার হচ্ছে মাদক দ্রব্য হিসাবে ব্যবহার হয়। তাহলে নিকোটিন হলো। এরপর আসি 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে হলো মরফিন। মরফিন মরফিন এর মরফিনের উৎস লিখো। আফিম গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায়। আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন। তাহলে মরফিনের উৎস হলো আফিম গাছ। আফিম গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায়। এটা কি হিসাবে আমরা ব্যবহার করি? ব্যথা উপশমে। ব্যথা উপশমে ব্যবহৃত হয় মরফিন। তাহলে এই সমস্ত যে উপকারগুলো, এই উপকারগুলোর উৎস এবং অর্থকরী গুরুত্ব এগুলো মনে রাখবে। তাহলে এই উপকারগুলো সবগুলোই হচ্ছে কিন্তু নাইট্রোজেন যুক্ত। তাহলে নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো, তাদের উৎস এবং তারা কি হিসেবে আমরা ব্যবহার করি, এটা এখান থেকে মনে রাখবে। এরপরে আমরা যেটা আলোচনা করব নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তাহলে এখানে এই উপকারগুলো সবগুলোই হচ্ছে নাইট্রোজেন যুক্ত। এরপর হচ্ছে তাহলে নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীন তোমাদেরকে বললাম যে এখানে N2 লিখো না, এখানে নাইট্রোজেন স্পেলিং করে লিখবে। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ মানে যে সমস্ত রেচন পদার্থগুলোর মধ্যে নাইট্রোজেন নেই, অর্থাৎ এই রেচন পদার্থগুলো, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট বিপাকের ফলে তৈরি হয়। যেমন গম, রজন, তরুক্ষীর, ট্যানিন ইত্যাদি। এই যে রেচন পদার্থগুলো, এরা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তোমাদের এখান থেকে একটু শর্ট কোশ্চেন পড়ে যে উদ্ভিদের 2টি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম লিখো। আরেকটা এখান থেকে প্রশ্ন হয়, এই যে ট্রেনিন, এই ট্রেনিন হচ্ছে একটা
কার্বন যুক্ত রেচন পদার্থ। এখান থেকেও একটা প্রশ্ন পড়ে যে উদ্ভিদের একটি কার্বন যুক্ত রেচন পদার্থের নাম এবং উৎস বলো, অর্থাৎ টেনিন কোথায় পাওয়া যায়। তাহলে আমরা এবারে পরপর আলোচনা করব গন, রজন, তরুক্ষীর আর টেনিন নিয়ে। গন মূলত আঠার মতো জিনিস। তোমরা দেখেছো বাবলা, সজিনা, সিরিজ, এই সমস্ত গাছগুলো থেকে এক ধরনের আঠা বেরোয়। এই আঠাটাই মূলত হচ্ছে গন। এটা জলে গুলে যায় কি? জলে গুলে কি গুলে না? তাহলে গন যে রেচন পদার্থ, এই গন হচ্ছে এমন একটা রেচন পদার্থ যা উদ্ভিদের কোষ প্রাচীর বিশ্লিষ্ট হয়ে তৈরি হয়। কোষ প্রাচীর বিশ্লিষ্ট হয়ে গন তৈরি হয়। আর কি কি গাছে পাওয়া যায় তা বললাম। আমাদের যেগুলো পরিচিত গাছ, যেমন কি বললাম, বাবলা, সজিনা, সিরিজ, এছাড়াও আমরা, এই সমস্ত গাছগুলো থেকে আমরা গন পেয়ে থাকি। এর আর আরেকটা কি বললাম, জলে দ্রবণীয় কিনা। গন্ধ হচ্ছে এটা জলে গুলে যায়, তাহলে গন্ধ হচ্ছে জলে দ্রবণীয় একটা উদ্ভিজ রেচন পদার্থ। কি হিসাবে ব্যবহার করি? গন্ধ ব্যবহৃত হয় আঠা হিসাবে। তাহলে আঠা হিসাবে বিভিন্ন শিল্প, যেমন বই বাঁধাই শিল্পে আঠা হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন প্রসাধনী দ্রব্য তৈরিতে গন্ধ ব্যবহৃত হয়। এছাড়াও দেওয়াল যখন রং করা হয় তখন ওই চুনের সাথে গন্ধ মিশিয়ে দিলে রং দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ চুনকাম করতে গন্ধ কাজে লাগে। এছাড়াও ছাপার কালি, জুতোর কালি ইত্যাদি কালি প্রস্তুতিতে, লজেন্স তৈরিতে গন্ধ ব্যবহৃত হয়। তাহলে গন্ধের বহুল ব্যবহার আছে। এরপর আসি রজনের কথায়। এই রজন, তোমরা যদি শাল গাছ দেখে থাকো, দেখবে শাল গাছের গোড়ায় কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকে এক ধরনের শক্ত আঠার মতো ছুঁয়ে দেখবে, কিন্তু সেটা শক্ত। গন্ধটা ছিল যেমন নরম আঠা, এখানে হয় এটা শক্ত জিনিস এক ধরনের বেরোয়, যাকে আমরা ধুনো বলি। এই ধুনো হচ্ছে এক ধরনের রজন। ধুনোর ব্যবহার কি? আমরা পূজা পার্বণে যে সুগন্ধি ধূপ হিসাবে কি আমরা ব্যবহার করি। এছাড়াও রজন তরল অবস্থায় পাওয়া যায়। দারপিন তেল, এটা হচ্ছে একটা তরল রজন। এই দারপিন তেল কিসে ব্যবহৃত হয়? রং শিল্পে যখন রং করা হয়, রংকে গুলে নেওয়ার জন্য সেখানে দারপিন তেল ব্যবহার করা হয়। আরেক ধরনের রজন একটা উদাহরণ হচ্ছে হিং। হিং বলে একটা রজন আছে। এটা তোমার বাড়িতে মা কাকিমাদেরকে জিজ্ঞেস করবে যে হিংয়ের ব্যবহার কি। বাড়িতে রান্নার কাজে হিং ব্যবহৃত হয়, মশলা হিসাবেও এর ব্যবহার আছে। তাহলে হিং হলো এক ধরনের রজন। আর আমাদের ব্যবহৃত এই যে ধুনো, এই ধুনোটাও হচ্ছে এক ধরনের রজন। কোথায় পাওয়া যায়? শাল গাছে পাওয়া যায়। ব্যবহার তো বললাম। এরপর আসি তরুক্ষীরের কথায়। এই তরুক্ষীর উদ্ভিদের কিছু ক্ষীর কোষের এবং ক্ষীর নালীতে তরুক্ষীর পাওয়া যায়। তরুক্ষীর বিভিন্ন গাছে বিভিন্ন রকম হয়। এটা বর্ণহীন হতে পারে, দুধের মতো সাদা হতে পারে, যেমন পেঁপে গাছ, বট গাছ, আকন গাছ, এই সমস্ত গাছগুলো তরুক্ষীর হচ্ছে সাদা দুধের মতো। এরকমই আরেকটা গাছ রাবার গাছ। রাবার গাছ থেকে যে তরুক্ষীর পাওয়া যায়, তার থেকে বাণিজ্যিকভাবে রাবার প্রস্তুত হয়, যা থেকে এই যে বিভিন্ন জিনিসের টায়ার, সাইকেল, বাস, ট্রাক, এই সমস্ত টায়ার। আর তাছাড়াও আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এখন বহুল ব্যবহৃত একটা জিনিস হচ্ছে গার্ডার। নানা কাজে গার্ডারের ব্যবহার হয়। এই যে গার্ডার তৈরিতে আবার ইলেকট্রিক তারের উপরে যে কাভারটা দেওয়া হয়, এই ইনসুলেটর রূপেও এই রাবারের ব্যবহার আছে। আর পেঁপে থেকে যে সাদা তরুক্ষীর বার হয়,
এর মধ্যে পেপাইন বলে একটা উৎসেচক থাকে, এই উৎসেচকটার নাম মনে রাখবে, পেপাইন। পেপাইন, এই পেপাইন উৎসেচকটার কাজ হচ্ছে প্রোটিন পরিপাকে সহায়তা করে। অনেক সময় বাড়িতে দেখেছো মা কাকিমারা রান্নার সময়, মাংস রান্নার সময় কিছু পেঁপের টুকরো মিশিয়ে দেয়, যাতে মাংস তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, এবং সেই সঙ্গে পেঁপে দিয়ে রান্না করলে তা আমাদের ওই মাংসের পরিপাকও সহায়তা করে, যেহেতু আমরা এই পেপাইন বলে উৎসেচকটা পেয়ে আসছি। এবার আসি টেনিনের কথা। এই টেনিন পাওয়া যায় চা গাছের পাতায়। এছাড়াও হরিতকি, বহেড়া, এই সমস্ত ফলগুলোর নাম শুনেছো? গ্রামে যারা আছো তারা এখনো দেখবে গ্রামে কিছু হরিতকি, বহেড়া এই সমস্ত গাছগুলো আছে, যদিও এদের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো এই হরিতকি ফল এবং বহেড়া ফলে টেনিন পাওয়া যায়, আর চা গাছের পাতায় তো আছেই। এই টেনিন চামড়া শিল্পে এর খুব কদর। কাঁচা চামড়াকে পাকা করতে, অর্থাৎ চামড়াকে টান করতে টেনিন ব্যবহৃত হয়। কাঁচা চামড়াকে পাকা করতে টেনিনের ব্যবহার আছে। তাহলে এই হলো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো এবং তাদের উৎস এবং কি কাজে ব্যবহার করি। তাহলে আমরা মোটামুটি ভাবে জানলাম যে উদ্ভিদের রেচন পদার্থ কি কি, এবং সেই পদার্থগুলোর অর্থনৈতিক গুরুত্ব কি, তাদের প্রকৃতি কেমন, আর যেটা প্রথমে বললাম যে উদ্ভিদ রেচনের পদ্ধতি, উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে। ওই তিনটে পদ্ধতি, পত্রমোচন, ফলমোচন, বাকলমোচন, এই পদ্ধতিগুলো ঠিকঠাক করে একটু খাতায় লিখে নেবে। আর তোমরা সেই সঙ্গে টেক্সট বইটা খুব ভালো করে রিডিং দাও। আজকে তাহলে এখানেই শেষ করি।